গল্পের শুরুতে আমরা লক্ষ্মী নামের এক সুন্দরী মহিলাকে দেখতে পাই, যে তার ১২ বছরের মেয়ে সরস্বতীকে নিয়ে থাকে। তাদের ছোট্ট পরিবারে এই মা আর মেয়ে একে অপরের সব। মা তার মেয়েকে খুবই ভালোবাসে আর সবসময় দেখভাল করে। যেদিনকার গল্প আমাদের দেখানো হচ্ছে সেদিন ছিল রিপাবলিক ডে, আর ঠিক ওই দিনই ছিল সরস্বতীর জন্মদিন। সকালবেলাটা আর ৫টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল। সরস্বতী স্কুলে যাওয়ার সময় একটু মন খারাপ করেছিল, কারণ তার মা তাকে জন্মদিনে কোনো বড় গিফট দেয়নি। কিন্তু যাওয়ার সময় তার মা তাকে বলে যে বিকেলে সে যখন স্কুল থেকে ফিরবে তখন তার জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। এরপর আমরা সরস্বতীর মাকে দেখতে পাই একটি সরকারি হাসপাতালে, যেখানে সে নার্স হিসেবে কাজ করে। কাজের ফাঁকে যখনই সে একটু সময় পায় তখনই তার মেয়ের জন্য একটি সুন্দর ঘড়ি কিনে আনে। সে ঘড়িটাকে খুব যত্ন করে গুছিয়ে রাখে, যাতে করে রাতে বাড়ি ফিরে মেয়েকে চমকে দিতে পারে। সে স্বপ্নেও ভাবেনি যে বিকেল হতে হতে তার জীবনটা পুরোপুরি বদলে যাবে। বিকেলে যখন সে সরস্বতীকে স্কুলে আনতে যায় তখন গিয়ে দেখে যে সেখানকার সব ছেলেমেয়েরা বেরিয়ে গেছে, শুধু সরস্বতীকে কোথাও দেখা যাচ্ছে না। এটা ভেবে সে একটু বেশি চিন্তিত হয়ে পড়ে এবং স্কুলের ভেতরে ঢুকে টিচারদের কাছে তার মেয়ের কথা জিজ্ঞাসা করে। তখন একজন টিচার অন্য একটি মেয়েকে নিয়ে আসে আর বলে যে এই মেয়েটার নামই হচ্ছে সরস্বতী। এটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটি তার মেয়ে ছিল না। কিন্তু স্কুলের টিচার থেকে শুরু করে স্টুডেন্ট সবাই একই কথা বলছিল যে তাদের ক্লাসে এই একজনই সরস্বতী আছে। ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন দেখা যায় স্কুলের সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছে না। কেউ যেন কিছুই মনে করতে পারছিল না। এরপর রাত হয়ে যায়। সে পাগলের মতো সারা রাত ধরে তার মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার কোনো হদিস পাচ্ছিল না। এরপর সে এক ব্যক্তির কাছে যায় যে তাকে বলে সরস্বতী কোথায় আছে। সে ভয় আর কান্নায় ভেঙে পড়ে, জানতে পারে যে সরস্বতীর সঙ্গে খুব খারাপ কিছু হয়েছে। সে একটু সময় নষ্ট না করে স্কুলের দিকে ছুটে যায়। এরপর সে এক ব্যক্তির কাছ থেকে ফোন পায়, যে তাকে জানায় সরস্বতী কোথায় আছে। সে ভয় আর কান্নায় ভেঙে পড়ে জানতে পারে যে সরস্বতী কোথায় আছে, এবং সে এটাও জানতে পারে তার সঙ্গে খুব খারাপ কিছু করা হয়েছে। সে একটু সময় নষ্ট না করে স্কুলের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সরস্বতী মেঝেতে পড়ে আছে। তার অবস্থা খুবই খারাপ, সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। সে তার মেয়েকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সরস্বতী তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মারা যাওয়ার ঠিক আগে ওই ঘরে একটা ভিডিও রেকর্ড করা হয়েছিল, যা ছিল দেখার জন্য অনেক বেশি ভয়ঙ্কর। সমাজের লোকলজ্জা আর সম্মানের কথা ভেবে সে তখন একটা সিদ্ধান্ত নেয়। সে কাউকে কিছু না জানিয়ে নিজের হাতে তার মেয়েকে কবর দিয়ে দেয়। এরপর সে যখন পুলিশের কাছে যায়, পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ তার কাছে কোনো প্রমাণ বা সাক্ষী ছিল না। পুলিশ তাকে নিয়ে যখন ওই কবর দেওয়ার জায়গায় যায়, সেখানে গিয়ে জায়গাটা একদম খালি দেখতে পায়। সেখানে কোনো মৃতদেহ বা কোনো চিহ্নই নেই। পুলিশ তখন তাকে পাগল মনে করে তাড়িয়ে দেয়। এরপর সে ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে রমানুজ নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করে। রমানুজ এমন একজন মানুষ ছিল যার মধ্যে দয়ামায়া ছিল অনেক। লোকের চোখের জল আর মুখের কষ্ট দেখে রমানুজ বুঝতে পারে যে সে মিথ্যা বলছে না। রমানুজ এই কেসটা লড়ার জন্য রাজি হয়ে যায়। যদিও তাদের হাতে কোনো বড় প্রমাণ ছিল না, তবুও সে হার মানতে চায় না। কোর্টে দাঁড়িয়ে সে বলে যে এখানে কোনো প্রমাণ না থাকলেও একজন মেয়ের কষ্ট আর সততাই সবথেকে বড় সাক্ষী। সে জোর দিয়ে বলে যে এই ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এবং এটা সঠিক তদন্ত হওয়া দরকার। কিন্তু সমস্যা হলো পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না। লক্ষ্মী যখনই তাদের কাছে সাহায্যের জন্য যেত, তারা বারবারই তাকে ফিরিয়ে দিচ্ছিল, কারণ মামলা করার জন্য যে ধরনের তথ্য প্রমাণের দরকার তার কোনো কিছুই তার সঙ্গে ছিল না। এই কথা শুনে লক্ষ্মী পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু রমানুজ এত সহজে হার মানার লোক ছিল না। সে মামলাটিকে জেলা আদালত থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। শুরুতে যখন রমানুজ বিচারকের সামনে দাঁড়ায় তখন সবাই বলছিল যে কোনো প্রমাণ ছাড়া এই কথা স্বীকার করা যাবে না। তখন রমানুজ একটা দারুণ কথা বলে। সে সবাইকে জানায় যে এই কেসের জন্য হয়তো কোনো কাগজে প্রমাণ নেই, কিন্তু একজন মায়ের চোখের জল আর সততাই হলো পৃথিবীর সবথেকে বড় প্রমাণ। সে আইনের ধারা তুলে বলে যে আগে পুরো ব্যাপারটা নিয়ে ভালো করে তদন্ত করা হোক, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। এর ফলে আদালত শেষ পর্যন্ত তদন্তের জন্য নির্দেশ দেয়। এরপর আমরা দেখতে পারি এখানে সেই স্কুলের স্টাফদেরকে ডাকা হয় এবং তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। তখন তারা জানায় যে এখানে এই মহিলার কোনো বাচ্চা মেয়ে আমাদের স্কুলে পড়তোই না। রেজিস্টার চেক করার জন্য এখানে বলা হয়, কিন্তু তার মধ্যেও কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। সমস্ত কিছুই যেন এখানে লক্ষ্যের বিরুদ্ধে যাচ্ছে। তখন এখানে রমানুজের একটা ব্যাপার নিয়ে অনেক অদ্ভুত লাগে। সে ভাবতে শুরু করে এত বড় একটা কেস হয়ে গেছে, কিন্তু এই স্কুলের প্রিন্সিপাল গায়েব হয়ে গেছে। তারপর যখন সে এই ব্যাপারটা এখানের বিপিকে জিজ্ঞাসা করে তখন সে জানায় যে প্রিন্সিপাল এই শহরে ছিলই না। কিন্তু রমানুজের তদন্ত তো এখানে অন্য কিছুই বলেছিল। সে কোর্টে এখানে বলে যে পরের দিন যেন এখানে প্রিন্সিপালকে ডাকা হয়, যার জন্য পরের দিন এখানে কোর্টে প্রিন্সিপালকে আসতে হয়। রমানুজ এখানে কিছু নাম নিয়ে তাকে প্রশ্ন করে,
আর সে ওখানে স্বীকার করে সে তাদেরকে চেনে। এরপরই আমরা দেখতে পারি রমানুজ এখানে তার উপরে দোষ লাগাতে শুরু করে দেয়। সে তাকে বলে যে আপনার বয়স 50-এর উপরে, আপনার 12 বছর বয়সের নিচে একটি মেয়ের সঙ্গে এরকমের করতে লজ্জা লাগেনি। এই সব কিছু শুনে এখানে কোর্টের সমস্ত লোকেরা অবাক হয়ে যায় এবং সবাই চুপ হয়ে যায়। তখনই এখানে কাহিনীতে একটা টুইস্ট আসে। আমরা দেখতে পারি লক্ষ্মী এখানে রমানুজকে ধীরে ডাকে আর বলে আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি এই স্কুলের প্রিন্সিপাল না, আর ইনি সেই 3 জনের মধ্যেও কেউ ছিলেন না। এই সমস্ত কিছু শুনে এখানে রমানুজ অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই জর্জ তাকে জিজ্ঞাসা করে এই সমস্ত কি চলছে। তখন রমানুজ জানায় যে তার ক্লায়েন্ট এখানে মানসিকভাবে চাপে রয়েছে এবং ব্যাপারটিকে সে সামলে নেয়, যার ফলে কোর্টের মধ্যে এখানে অনেক বেশি হইচই হয়ে যায়। ফলে এই কেসটি কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। বাইরে এসে রমানুজ এখানে লক্ষ্মীকে অনেক বেশি রাগ দেখায় এবং তাকে বলতে লাগে যে তোমার জন্য আমার সম্মানটা এখানে পুরোপুরি মাটিতে মিশে গেছে। তারপর আমরা দেখতে পারি সে এখানে স্কুলের অ্যালবামটা নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে এর মধ্যে কোন ব্যক্তিটি সেখানে ছিল। লক্ষ্মী এখানে পুরো অ্যালবামটাকে ভালো করে চেক করে এবং তার মধ্য থেকে 3 জন ব্যক্তির উপরে আঙুল দেয়। রমানুজ এই 3টা চেহারা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন রমানুজ তাকে জিজ্ঞাসা করে তুমি কি একদম শিওরলি বলছো? তখন লক্ষ্মী তাকে জানায় যে সে একদম সত্যি কথাই বলছে। এটা শুনে এখানে রমানুজ একটু ঘাবড়ে যায় এবং এখানে লক্ষ্মীকে জানায় যে সে এই কেস থেকে সরে যেতে চায়, কারণ এই ব্যাপারটা এখন তার ধারণার বাইরে চলে গেছে। সে তাকে এখানে বসার জায়গা দেয় এবং তাকে বলে যে তার এখানে কালেক্টরের সঙ্গে দেখা করা উচিত হবে। এটা শোনা মাত্রই পরের দিন এসে কালেক্টরের সঙ্গে সে দেখা করতে যায়, কিন্তু কালেক্টর তাকে এখানে অনেক বেশি ঘুরিয়ে পিছিয়ে কথা বলে এবং তাকে বলে যে এখান থেকে পুলিশের কাছে গিয়ে দেখা করতে। এটা শুনে লক্ষ্মীর কষ্টটা এখানে রাগে পরিণত হয়ে যায় এবং সে হঠাৎ করে বন্দুক বের করে এবং সেটা নিয়ে কালেক্টরকে মেরে দেয়। আর সে এখানেই থেমে থাকে না, সে আরও একজন ব্যক্তিকে সেই রাস্তার মধ্যে মেরে ফেলে। তারপর সেখান থেকে হাইকোর্টে গিয়ে সে আরও একজন উকিলকে গুলি করে মেরে দেয়। এই ব্যাপারটা এখন শহরে অনেক বেশি চাঞ্চল্য সৃষ্টি করে, কিন্তু এই সমস্ত কিছু করার পর লক্ষ্মী এখানে নিজে গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করে দেয়, যা দেখে রমানুজ রেগে যায় এবং অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করেছ? 1 ঘন্টার মধ্যে তুমি 3 জন ব্যক্তিকে মেরে ফেলেছ। লক্ষ্মী তখন শান্ত হয়ে তাকে বলে যে আপনি কেবল তাদের লেভেলটা দেখেছেন, কিন্তু তার ভেতরে রাক্ষসীর চেহারাটা আমি দেখতে পেয়েছি। তারা আমার মেয়ের সঙ্গে এখানে যা করেছে তার বদলাই আমি তাদের থেকে নিয়েছি। জাজের কাছে এখানে আর কোনো জবাব ছিল না। অন্যদিকে রমানুজকে দেখতে পাই, তারা এখন এই কেসটা বোঝার চেষ্টা করছে। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জানায় যে স্যার সে একজন নার্স হয়ে এখানে 3 জন ব্যক্তিকে মেরে ফেলেছে, তাহলে তার মধ্যে কতটা পরিমাণ কষ্ট লুকিয়েছিল। রমানুজ এখানে পুরো বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস। তার বিরুদ্ধে এখানে কোনো প্রমাণ সে দেখতে পাচ্ছে না, তাহলে সে নিজেই কেন এখানে স্যারেন্ডার করেছে। সতটা জানার জন্য সেখান থেকে সে মুম্বাইতে চলে যায় এবং এখানে লক্ষ্মীর এক্স হাজব্যান্ড আদিত্যর সঙ্গে দেখা করে। আদিত্য এখানে বড় একজন ডক্টর ছিল। তারপর যখন তাকে জানানো হয় যে তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটেছে, এগুলো শুনে আদিত্য বেশ অবাক হয়ে যায় এবং বলতে শুরু করে যে আমার তো কোনো বাচ্চাই ছিল না। তারপর তাকে সেখান থেকে পাস্টের কথা শোনানো হয়, যেখানে লক্ষ্মী এবং আদিত্য একসঙ্গে একই হসপিটালে কাজ করত। তাদের সেখানেই দেখা হয়েছিল। তারপর তারা বিয়ে করে নেয়, কিন্তু বিয়ের পর লক্ষ্মী বাচ্চা চাইছিল না, যার জন্য তারা এখন আলাদা হয়ে গেছে। আদিত্য সোজাসুজিভাবে বলে দেয় যে আমাদের যখন কোনো মেয়ে ছিল না তাহলে এমনটা হতো কিভাবে। এখান থেকে কাহিনীটা আরও বেশি রহস্যময় হয়ে যায়। রমানুজের অ্যাসিস্ট্যান্ট এদিকে লক্ষ্মীর ব্যাপারে তদন্ত শুরু করে, যেখানে সে কোনো দ্বিতীয় বিয়ে বা সম্পর্কের কথাও জানতে পারে না। তারা ভাবছিল লক্ষ্মীর কোনো দ্বিতীয় বিয়ে বা সংসার ছিল কিনা, কিন্তু সেটাও তারা খুঁজে পায় না। সমস্ত লোকেরা শুধু একটা কথাই বলছিল, সরস্বতীর লাইফে শুধু এখানে তার মেয়েই ছিল। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখন একটাই হয়ে দাঁড়াচ্ছে যে তার জীবনে যদি কোনো সন্তান না থাকে তাহলে এই সরস্বতী কে ছিল, আর লক্ষ্মী কার জন্যই বা এত বড় লড়াইটা লড়ে গেছে। এভাবেই কাহিনীটা এমন পর্যায়ে এসে দাঁড়ায় যেখানে প্রত্যেকটা স্টেপে নতুন নতুন টুইস্ট দেখা যায়। রমানুজ এখানে বুঝতেই পারছিল না যে লক্ষ্মী এখানে সত্যি কথা বলছে নাকি কোনো বড় একটা ভুল ধারণায় বেঁধে গেছে। সত্যিটা জানার জন্য এখান থেকে তারা সেই কবরস্থানে পৌঁছে যায় যেখানে সে তার মেয়েকে কবর দিয়েছিল। সেখান থেকে সেই শ্মশানে যায়। তারা সেখানে গিয়ে সেখানকার সিকিউরিটির সঙ্গে কথা বলে। সিকিউরিটি এমন কথা বলে যেটা শুনে তারা আরও বেশি চমকে যায়। সে জানায় যে সেই দিন তো এখানে লাশ নিয়ে এসেছিল, কিন্তু তার হাতে কোনো লাশ ছিল না, কিন্তু সে এমনভাবে করছিল যেন তার উপরে একটা লাশ রাখা রয়েছে। সেটাকে এসে এখানে কবর দিয়ে এখান থেকে চলে যায়। এটা শুনে তো রমানুজ এখানে আরও বেশি তার উপরে সন্দেহ করতে শুরু করে। রমানুজ তাড়াতাড়ি করে সরস্বতীর ছবি আদিত্যকে পাঠায়, কিন্তু এটা দেখে আদিত্য অবাক হয়ে যায় এবং তাকে বলে যে এটা তো সরস্বতী নয়, এটা তো লক্ষ্মীর ছোটবেলার ছবি। এরপরে এখানে পুরো ব্যাপারটা ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করে। রমানুজ তার ডক্টর বন্ধুর কাছ থেকে সাজেশন নেয়। ডক্টর পুরো ব্যাপারটা শোনার পর তাকে জানায় যে লক্ষ্মী এখানে কোনো একটা গভীর মানসিক আঘাত থেকে বেরিয়ে এসেছে।
হয়তো তার অতীতে এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য তার মাথায় একটা কাল্পনিক দুনিয়া বানিয়ে দিয়েছে। সে এখানে ফ্যান্টাসি প্রো ডিসঅর্ডারের কথা ব্যাখ্যা করে, যেখানে মানুষ কল্পনা এবং সত্যিটার মধ্যে গুলিয়ে ফেলে। এটার ব্যাপারে খোঁজ করার জন্য ডক্টর তাকে বলে যে এর একটা সমাধান রয়েছে, সেটা হলো হিপনোটাইজড। এরপর আমরা দেখতে পারি লক্ষ্মীকে এখানে জেলের মধ্যে হিপনোটাইজ করা হয়, যার পরে এখানে আসল সত্যিটা বেরিয়ে আসে। তারপর এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লক্ষ্মী এখানে তার বাবা মার একমাত্র মেয়ে। লক্ষ্মীর বাবা ছিল একজন ক্যামেরাম্যান। এরপর তার জন্মদিনের দিন এখানের স্কুলে একটা ইম্পর্টেন্ট দিন ছিল। সেই সময় ওই তিনজন এখানের স্কুলে এসেছিল, একজন প্রিন্সিপাল, একজন উকিল এবং একজন পুলিশ অফিসার। অনুষ্ঠান শেষ হওয়ার পর এখানে লক্ষ্মী খুব খুশি মনে সবাইকে চকলেট দিচ্ছিল, কিন্তু তার সরলতার এখানে ফায়দা উঠিয়ে সেই তিনজন তাকে এখান থেকে উঠিয়ে একটা রুমে নিয়ে যায় এবং তার সঙ্গে খারাপ কিছু করতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি কিছুক্ষণ খোঁজার পর তার মা বাবা স্কুলে আসে এবং তারা এখানে কোথাও তাকে খুঁজে পায় না। এরপর রাতের বেলা একটি ফোন আসে। স্কুলের মধ্যে লক্ষ্মী যখন ছিল তখন সে ভাঙা গলায় এখানে কান্না করতে করতে তার বাবা মাকে জানায় যে তার সঙ্গে ওরা কি করেছে। তারপর যখন তারা স্কুলে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে তার মেয়ে এখানে অনেক বেশি খারাপ অবস্থায় পড়ে আছে। ডক্টর এখানে চেক আপ করার পর বলে যে তার অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গেছে। তার বাবা মা ন্যায়ের জন্য কোর্টে যায়, কিন্তু কোর্ট তখন তাদের কাছ থেকে প্রমাণ চায়। তাদের কাছে সেই ফোনের ভিডিওটা ছিল। তার বাবা যেভাবেই হোক সেই ভিডিওটা জোগাড় করে নেয়। তারপর যখন এই ভিডিওটা কোর্টে যায় তখন তাদের উকিল এই ভিডিওর অস্বীকার করে, যে কারণে এখানে প্রমাণটা আর সামনেই আসে না। এই সমস্ত ঘটনার পেছনে একজন শক্তিশালী এমএলএ ছিল। লক্ষ্মীর মা এখানে রাগের মাথায় সবার সামনে সেই নেতাকে চর মেরে দেয়, যার ফলে সেই নেতা অনেক বেশি রেগে যায়। এই সমস্ত কিছুর জন্য লক্ষ্মী অনেক বেশি জোরে জোরে কান্না করতে শুরু করে, যার ফলে ডক্টর তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর রমানুজের কাছে এখন আস্তে আস্তে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তারপর সে এসে কোর্টে জানায় যে এর পরের বার লক্ষ্মী যেন কোর্টে উপস্থিত না থাকুক, কারণ সে এখন সবথেকে বড় সত্যিটা কোর্টে প্রস্তুত করতে চলেছে। এর জন্য এখানে জর্জ রাজি হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই রমানুজ নতুনভাবে কোর্টে আসে এবং কোর্টে এসে বলে লক্ষ্মীর ফিটনেস প্রমোট ডিজর্ডার রয়েছে। ছোটবেলায় তার মস্তিষ্কে এত বেশি চাপ পড়েছিল যার ফলে সে এই কাল্পনিক দুনিয়াটা তৈরি করে নিয়েছে। আসলে সরস্বতী হলো লক্ষ্যের ছোটবেলার অংশ, যাকে সে আজ পর্যন্ত কখনো বাঁচাতে পারেনি। তারপর সে পুরনো উকিল এবং জর্জদের এখানে তদন্তের জন্য ডাকে। তখন ধীরে ধীরে সেই কোর্টের ব্যাপারটাও ক্লিয়ার হচ্ছিল, কিন্তু কাহিনীটা এখানে শেষ হয়ে যায় না। 15ই আগস্টের দিন যখন লক্ষ্মীর কেসটি কোর্টে আসে তখন তারা আগে রমানুজের সঙ্গে দেখা করতে যায়। তখন সেখানে আসে আরও বড় একটা ঝটকা। এইখানে জেলের মধ্যে লক্ষ্মী আরও একজনকে মেরে ফেলেছিল, আর সেখানে আর কেউ ছিল না বরং এমএলএ ছিল, যে তার বাবা মাকে মেরে ফেলেছিল। এরপর যখন লক্ষ্মীকে কোর্টে নিয়ে আসা হয় তখন সে সব কিছু স্বীকার করে নেয় এবং সে বলে যে সেই তাকে মেরেছে, কারণ তারা এখানে তার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। জর্জ তখন লক্ষ্মীকে বুঝে বলার চেষ্টা করে যে শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র কোর্টে রয়েছে, কিন্তু লক্ষ্মীর কষ্টটা এখানে অনেক দূর চলে এসেছে। সে তখন জানায় যে মেয়েদেরকে সমস্ত কিছুতে সবসময় কেন আটকানো হয়, যে কোথায় কিভাবে থাকতে হবে, কি করতে হবে না করতে হবে, এই সব কিছু ছেলেদেরকে আটকানো হয় না কেন। তার কথাবার্তা পুরো কোর্টকে শান্ত করে দেয়। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কোনো মেয়ে ছিল কিনা। এটা শুনে লক্ষ্মী একটু ঘাবড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে যে হ্যাঁ, তার মেয়ে রয়েছে সরস্বতী। আর তার অবস্থা দেখে কোর্ট এখানে শাস্তি দেওয়ার বদলে তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। কিছু সময় পর এখানে রমানুজ তার সঙ্গে দেখা করতে যায় এবং লক্ষ্মী তখন তাকে ধন্যবাদ জানায়। এরপর যখন রমানুজ সেখান থেকে ফেরত চলে আসছিল তখন লক্ষ্মীর কিছু কথা মনে পড়ে যায়। সেটা শুনে সেখানে সে দাঁড়িয়ে পড়ে এবং সেখান থেকে পেছনে ঘুরে তাকায়। এরপর এখানে আরও একটা সত্য বেরিয়ে আসে, যেটা এই কাহিনীকে বড় একটা ইমোশন এনে দেয়। রমানুজের মনে হচ্ছিল যে সে পুরো সত্যটা জেনে গেছে, কিন্তু তখনই সেখানে এক আসল টুইস্ট বেরিয়ে আসে। আসলে লক্ষ্যের এখানে অতীতে হওয়া সমস্ত কাহিনীগুলো মনে ছিল, সেই ভয়, সেই কষ্ট, সেই একাকিত্ব যেগুলো সে ছোটবেলায় ভোগ করেছিল, সেই সমস্ত কিছু তার মনের মধ্যে এখনও আটকা ছিল। সেই কারণে সে সেই সময় আদিত্যকে বলছিল যে সে কখনোই মা হতে চায় না, কারণ তার মনে হয়েছিল যে তার অতীতের মতো যেন তার বাচ্চার সঙ্গেও এমন কিছু না ঘটে। আদিত্য যে এতদিন ধরে তার থেকে দূরে ছিল, সে এই সব কিছুর ব্যাপারে জানত। এরপর যখন তাদের দেখা হয় তখন সে তাকে জিজ্ঞাসা করে এবার তুমি কি করতে চাও। লক্ষ্মী তখন তাকে জানায় যে সেই চারজন যতদিন বেঁচে রয়েছে ততদিন আমার জীবনে একদমই শান্তি আসবে না। এরপরই এখান থেকে চালু হয় আসল খেলা। আদিত্য এখানে একটি প্ল্যান তৈরি করে। আসলে ফ্যান্টাসি ডিজঅর্ডারের ব্যাপারটা ছিল একটা পরিকল্পনা, আর এই ব্যাপারটার জন্যই লক্ষ্মী তার প্ল্যানটিকে সফল করতে পেরেছে। এতদিন ধরে যে সমস্ত কিছু হয়েছে, মানসিক চাপ এবং সরস্বতী, সেই সঙ্গে কোর্টের যে ব্যাপারগুলো, সব কিছুই একটা ভাবা প্ল্যান ছিল।
কারণ আদিত্য ভালো করে জানতো যে সোজাসুজিভাবে এই শক্তিশালী লোকদের সঙ্গে লড়াই করাটা বেশ কষ্টের হবে। সেই কারণে তারা এখানে বড় একটা পরিকল্পনা তৈরি করে, যাতে সাপও মরে এবং লাঠিও না ভাঙে। এখানে রমানুজের মতো এমন একজন ব্যক্তিকেও তাদের প্ল্যানে সামিল করে নেয়। সেটা রমানুজ ক্ষুণাক্ষরেও বুঝতে পারেনি, কারণ আদিত্য আগে থেকেই জানতো যে রমানুজ এখানে শুধুমাত্র সত্যের পেছনেই যাবে। এরপর যখন এই বদলাটা নিয়ে নেওয়াই হয়, সেই 4 জন লোক মারা যায়। আর এই ব্যাপারটা যখন রমানুজ জানতে পারে তখন সে আর কিছুই বলতে পারে না। তার কোনো রাগ নেই, তার কোনো প্রশ্ন নেই। সে শুধুমাত্র হেসে বলে যে সমস্ত কিছু বুঝে গেছে, এবং সে তখন জানায় যে ইনসাফ বলতে একটা জিনিস রয়েছে। তারপর সে এখান থেকে চুপচাপ চলে যায়, আর এখানে কাহিনীটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্ট বক্সে আপনাদের সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।